ঢাকার বাইরে হচ্ছে করোনা পরীক্ষার ব্যবস্থা, বারবার চেষ্টাতেও মিলছে না হটলাইন সংযোগ। কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ মানছেন না বিদেশ ফেরতরা, ২১ জেলায় ৩২ জনকে জরিমানা। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি অভিভাবকদের, আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর দাবি ভোটারদের, জনসমাগমে ঝুঁকি বাড়ছে বলছে স্বাস্থ্য বিভাগ। এবং করোনা ছড়িয়েছে ১৭০ দেশে, মৃত অন্তত ৯,০০০। ইতালিতে একদিনেই ৪৭৫ জনের মৃত্যু। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অতিরিক্ত চাপের কারণে আইইডিসিআর এর করোনা ভাইরাস হটলাইনে সহজে ঢোকা যাচ্ছে না। এ অবস্থায় ফেসবুক পেজ ও ইমেইলে আইইডিসিআর এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সর্দি কাশি বা জ্বর নিয়ে কেউ হাসপাতালে গেলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বারবার কল করেও আইইডিসিআর এর হটলাইনে সংযোগ পাওয়া যাচ্ছে না। আবার সরাসরি রাজধানীর মহাখালীর আইইডিসিআর এ এসেও করোনার পরীক্ষা করা যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অনেকে। প্রতিটা নাম্বারে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা কল করে যাচ্ছি, একটা নাম্বারেও রিচ করতে পারতেছি না। নারায়ণগঞ্জে স্থানীয় একটা ক্লিনিকে গেছি, ওখান থেকে আমার পরামর্শ দিল আইডিসিআর আসার জন্য। সর্দি হাসপাতাল ওরে নিয়ে ১০৪ জ্বর ছিল, মাথা ব্যথা, মাথা ঘুরতেছিল, দাঁত ব্যথা, ওখান থেকে বলছে এখানে আসতে। আইইডিসিআর বলছে মাত্র 12টি হটলাইন নম্বরে চাপ সামলানো কঠিন। এই জন্য আইইডিসিআর কোভিড-19 ফেসবুক পেজ এবং আইইডিসিআর covid19@gmail.com এ যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেলের মাধ্যমে আপনাদের যে সমস্ত বক্তব্য আছে আমাদেরকে জানাতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, আইডি খোলা আছে এই করোনা কোভিড-19 সংক্রান্ত, এবং তৃতীয় আরেকটা যেটা করছি সেটা আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, যেটা এখনো শেষ হয়নি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন হাসপাতালে সর্দি কাশি নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ সত্য নয়। চিকিৎসকদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। হাসপাতালে অবশ্যই আমরা যারা সর্দি কাশি নিয়ে আসছেন, যেটা করোনা ভাইরাসের একটি উপসর্গ, আমরা সাবধানতা অবলম্বন করতে বলেছি। সেখানে ডাক্তার নার্সরা যাতে তারা নিজেদের প্রোটেকশন নিয়ে দেখেন, এবং আলাদা কাউন্টারও করা হয়েছে। এখন ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে কি করে হাসপাতালে রোগীকে পাঠালে পরে সেই রোগী চিকিৎসা পাবেন সেটা নিশ্চিত করা। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র সরকারি হাসপাতালের ইস্যু নয়, এখানে প্রাইভেট হাসপাতাল আছে, এবং প্রাইভেট হাসপাতাল থেকেও আমরা একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। আমরা এটা নিয়ে কাজ করছি, আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি উন্নয়ন হবে। নির্দিষ্ট নিয়ম মেনে করোনা আক্রান্তদের চিকিৎসা দিলে কোনো ডাক্তার আক্রান্ত হবেন না বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় প্রথম মৃত্যু হলো দেশে। বিদেশ ফেরত একজনের মাধ্যমে আক্রান্ত হন ৭০ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, কিডনি সহ বেশ কিছু রোগে ভুগছিলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৪, একজনের মৃত্যু হওয়ায় রোগীর সংখ্যা এখন ১৩ জন। আইইডিসিআর পরিচালক আরও জানান, কোভিড-19 মারাত্মক রোগ নয়, তবে অত্যন্ত ছোঁয়াচে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর ঝুঁকি থাকে না। এক্ষেত্রে সচেতন হওয়াটা খুবই জরুরি। নভেল করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মহাখালীতে আইইডিসিআর এর সংবাদ সম্মেলন। সার্বিক পরিস্থিতি তুলে ধরে দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানান সংস্থাটির পরিচালক। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলেও জানান তিনি। বলেন, সংক্রমণ এড়াতে তার মরদেহ আইইডিসিআর এর তত্ত্বাবধানে দাফন করা হবে। আমরা আরও একটা দুঃসংবাদ বলতে চাই। আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। আমরা গতকাল জানিয়েছিলাম তার কোমরবিডিটি ছিল এবং তার মধ্যে তার করোনার সংক্রমণ ছিল। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৪ জন। তাদের মধ্যে ২ জন ইতালি এবং ১ জন ফিরেছেন কুয়েত থেকে, আরেকজন ছিলেন আক্রান্তের সংস্পর্শে।
আর হাসপাতালে কোয়ারেন্টাইনে 42 ও আইসোলেশনে আছেন 16 জন। যারা চিকিৎসাধীন আছেন তারা সুস্থ আছেন। একজনের উচ্চ রক্তচাপ রয়েছে, আরেকজনের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। আরেকজন আছেন যার এখন উচ্চ রক্তচাপ নেই, কিন্তু তার স্ট্রোকের একটা হিস্ট্রি আছে, আগে তার স্ট্রোক হয়েছিল। আরেকজন আছে যার কিডনির সমস্যা আছে। মোট কথাই 4 জনেরই আসলে কোমরবিডিটি রয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের কিট আইইডিসিআর এর বিশেষজ্ঞরা যাচাই করে দেখছেন বলেও জানান তিনি। এছাড়া ঢাকার বাইরেও হচ্ছে করোনা পরীক্ষার ব্যবস্থা। আমরা এই তথ্য পেয়েছি এবং তাদের সাথে আমাদের আলোচনা চলছে। তারা এসেছিলেন আমাদের সাথে, আমাদের ল্যাবরেটরি বিশেষজ্ঞ যারা তাদের সাথে কথা বলছেন। আমরা পদ্ধতিটা দেখব, তারপরে মতামত দিতে পারব। এ পর্যন্ত বিদেশ ফেরত বা তাদের সংস্পর্শের বাইরে কেউ করোনায় আক্রান্ত হননি বলেও জানানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ এড়াতে 31 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে অন অ্যারাইভাল ভিসায় যাত্রী আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে বাংলাদেশে। এর মধ্যেও প্রতিদিন বিদেশ থেকে আসছেন যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বিমানবন্দর ও আশকোনা হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থা জানাবেন, আর এই করোনা ঝুঁকির বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা কেমন দেখছেন? আসলে এই বিমানবন্দরে আজকে সকাল থেকে এখন পর্যন্ত 2টি ফ্লাইট অবতরণ করেছে। এর মধ্যে একটি চীন থেকে এসেছে, যে চীন থেকে কিন্তু এই করোনা ভাইরাসের সূত্রপাত। সেই চীন থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট সেটি সকাল 7টার দিকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে সেখানে যাত্রী সংখ্যা খুবই কম ছিল বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানে 4 জন চীনা নাগরিকও ছিলেন, এটি আমি যতটুকু বিমানবন্দরে খবর নিয়েছি জানতে পেরেছি। আরেকটি ফ্লাইট এসেছে এমিরেটস এয়ারলাইন্সের, সেটি দুবাই থেকে এসেছে। সেই ফ্লাইটেও যে বিমানে ভরপুর যাত্রী সেটি ছিল না। তো বিমানের যে এই যাত্রী সংকট, এটি আসলে বিমান কর্তৃপক্ষ বলছে যে একটি আতঙ্ক সবার মধ্যেই রয়েছে। এখন যেসব ফ্লাইট চলছে সেগুলি আসলে তাদের বক্তব্য মতে বিশেষ অনুমতিপ্রাপ্ত, অর্থাৎ চীন বা দুবাই বা যেসব দেশ থেকে এখন ফ্লাইট আসছে নিয়মিত ফ্লাইটের বাইরে, সেসব ফ্লাইটে আসলে বিমান কর্তৃপক্ষর কাছ থেকে আসলে অনুমতি নাও, এটি সরকারের উচ্চ পর্যায়ে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো অনুমতি নিয়ে আসতে পারে বিমান কর্তৃপক্ষ, এটি বলছে। কারণ ফ্লাইট বন্ধের যে সিদ্ধান্ত, এটি আসলে এই বিমানবন্দর কর্তৃপক্ষ নিতে পারে না। কারণ এখানে গতকালকে আমরা দেখেছি যে বিমানবন্দর পরিচালক সংবাদ সম্মেলন করেছেন, তখন তার কাছে এই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল যে ইতালির ফ্লাইট নিষিদ্ধ করার পরেও আমরা দেখেছি কয়েকশো যাত্রী এসেছেন ইতালি থেকে এবং 2 থেকে 3টি ফ্লাইট এসেছে। তো এই ফ্লাইটগুলি কিভাবে আসলো এই বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলি অবতরণ করার অনুমতি দেওয়ার জন্য। তো এখন সবার মধ্যে যেহেতু আতঙ্ক রয়েছে, আর যেহেতু এই বিদেশ ফেরত যাত্রীদের মধ্য দিয়েই বাংলাদেশে এই করোনার যে ছোঁয়া, সেই ছোঁয়া লেগেছে, এখন বিমান কর্তৃপক্ষ তারা চাইছে যে এই বিমানের ফ্লাইট যাতে যারা আসছেন যাত্রী যারা, তাদেরকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে, এবং সে মোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা মোতাবেক তারা এখন পর্যন্ত দাবি করছে তারা পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে। কারণ এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিমান কর্তৃপক্ষ যৌথভাবে তারা এখানে যে যাত্রী আসুক, যে দেশ থেকে আসুক, তাদেরকে শুরুতে তাদের যে শরীরের কোনো উপসর্গ রয়েছে কিনা সেসব বিষয়ে জিজ্ঞেস করে এবং এরপরে তাদের যে স্ক্যানিং বা পরীক্ষা নিরীক্ষা সেগুলি করে। এবং এরপরে আমরা দেখেছি শুরুর দিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়তো বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু গত 2 দিন যাবৎ আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হচ্ছে না। কারণ সেখানে যাত্রীদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া সেটি নিশ্চিত করতে না পারার কারণে এখন যাত্রী আসছে যারা, তাদের যে নির্ধারিত জেলা রয়েছে সেসব জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে তাদের তথ্য সংগ্রহ করে সেই তথ্য সংশ্লিষ্ট জেলা বা সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানেই তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে বিমানবন্দরের পক্ষ থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় 21 জেলায় বিদেশ ফেরত 32 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সংক্রমণ ব্যাধি আইনে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বাইরে ঘোরাঘুরি করায় মাদারীপুরে স্পেন ফেরত প্রবাসীকে 20,000 এবং ইতালি থেকে আসা আরেকজনকে 5,000 টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইলের সখীপুরে সিঙ্গাপুর ফেরত প্রবাসীকে 10,000 টাকা জরিমানার পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকার কড়া নির্দেশনা দিয়েছে আদালত। কুষ্টিয়ায় ওমান ফেরত একজনের জরিমানা হয়েছে 5,000 টাকা। নওগাঁর ধামিরহাটে অন্যদের সঙ্গে মেলামেশা করায় জরিমানা গুনতে হয়েছে এক প্রবাসীকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, মোট কতজন এখন কোয়ারেন্টাইনে রয়েছেন, আর তারা কি বিধিনিষেধ যেগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে মানছেন? গেল 10 তারিখ থেকে গতকাল পর্যন্ত রাজশাহী বিভাগের কথা যদি বলি তো 595 জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে আমাদেরকে রাজশাহী বিভাগের যে স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য তিনি আমাদেরকে এটি জানিয়েছেন এবং তিনি বলছেন যে এবং সর্বশেষ 120 জন হোম কোয়ারেন্টাইনে আছে এবং এদের মধ্যে আমরা যা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে তাদের মধ্যে হলো সৌদি আরব থেকে আসা, ইরাক থেকে আসা এবং ভারত থেকে চিকিৎসা শেষে ফিরে আসাও এমন ব্যক্তিরাও আছে এবং এদের যে মনিটরিং সেইটি কিন্তু যে রাজশাহী সিভিল সার্জন বা যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আছে তিনি বলছেন মূলত জেলা এবং উপজেলা পর্যায়ে যে সব কমিটি করা হয়েছে, এসব মনিটরিং কমিটি তারা কিন্তু তাদের মনিটরিং করছে। তবে একটি বিষয় আমরা বিভিন্ন জায়গাতে খোঁজ পাচ্ছি, মূলত যারা বিদেশ থেকে আসছেন, আসার পরে তাদের যে কারা বিদেশ থেকে সেই তথ্যটি কিন্তু তাৎক্ষণিক সেটি জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটি জানা সম্ভব হচ্ছে না। তারা বলছে মূলত এই কারা বিদেশ থেকে ফিরছেন এই বিষয়টি যদি ইমিগ্রেশন থেকে জেলা পর্যায়ে বা স্বাস্থ্য বিভাগকে জানানো হয় যে কোন জেলায় কতজন প্রতিদিন, এই তথ্যটি যদি শুধু ইমিগ্রেশন থেকে জানানো হয় তবে কিন্তু এই যে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষে জানা সম্ভব যে প্রতিদিন রাজশাহীর বিভাগের কোন জেলাতে যারা বিদেশ থেকে সেটা চিকিৎসা নিয়ে হোক বা দেশে থাকেন বা প্রবাসী তারা ফিরছেন, এসবটি না জানার কারণে মূলত যারা ফিরছে বিদেশ থেকে তারা কিন্তু পরিচয় গোপন করে থাকছেন এবং যখন প্রকাশ পাচ্ছে বা এলাকার চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে তখন কিন্তু জেলা প্রশাসন বা স্বাস্থ্য জানতে পারছে এবং জানার পরে তাদের যে ব্যবস্থা, যেটি হোম কোয়ারেন্টাইন রাখার যে ব্যবস্থা সেইটি তারা আছেন। এবং আমরা যেটুকু পাচ্ছি যে যারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন তাদের যে মনিটরিং বিষয়টি এইটি স্থানীয় যারা চেয়ারম্যান আছে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা এবং স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি মনিটরিং করছে এবং আমরা এখন মতো রাজশাহী জেলার কোনো খবর পাইনি যে কাউকে যে হোম কোয়ারেন্টাইনে রাখার পরেও তারা বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে জরিমানা করার কোনো খবর আমরা পাইনি। এছাড়াও যে করোনা মোকাবেলায় যে ব্যবস্থার কথা যদি বলি, রাজশাহী মেডিকেলের 16 এবং 17 নম্বর কেবিনে দুইটি রুম রাখা হয়েছে। এছাড়াও আইডি হাসপাতাল, কুষ্ঠ নিরাময় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে যে করোনা ভাইরাস আক্রান্ত কেউ হলে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন যদি আক্রান্তের সংখ্যা বা সংক্রমণের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে জেলার প্রতিটি উপজেলায় যে সরকারি ভবনগুলো আছে, সেটি স্কুল কলেজ বা যেটাই হোক না কেন সেইখানে আইসোলেশনের ব্যবস্থা করা হবে বলে আমাদেরকে রাজশাহী সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করা হতে পারে বলে জানালেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে কিছু এলাকা লকডাউনও করা হতে পারে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ থেকে অন্য দেশ ঘুরে ট্রানজিট নিয়ে দেশে আসার চেষ্টা করলেও ঢুকতে দেয়া হবে না। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কথা বলেন করোনা পরিস্থিতি নিয়ে। এই করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু। এ সময় করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। যাত্রী তো গতকালই পরিবহন মালিক শ্রমিকরা হতাশ যে যাত্রী কমে গেছে, এগুলো অটোমেটিক্যালি কমে যাবে, পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপর যদি প্রয়োজন হয় আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সড়কমন্ত্রী বলেন, এরই মধ্যে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রয়োজন হলে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। শাটডাউন প্রয়োজন হলে করা হবে যেখানে যেখানে প্রয়োজন, কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে, সেজন্য যা যা করণীয়। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সংবাদ সম্মেলনে জানান, কেবল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাত্রী আসতে পারবে, এছাড়া আর কেউ ঢুকতে পারবে না। কেউ ট্রানজিট হয়ে আসতে পারবে না, এবং ট্রানজিট হয়ে যদি কেউ এসেও যায়, আমাদের এখানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে এবং
ইমিগ্রেশন আছে, তারা সেগুলি খুব যত্ন সহকারে চেক করছে এবং এরকম যাত্রী পাওয়া গেলে তাকে আমরা ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয় 16 মার্চ থেকে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মাঝপথে যারা আটকা পড়েছেন তাদের দেশে ফেরাতে বিমানবন্দর কর্তৃপক্ষের কিছু করার নেই। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যুর খবরে প্রভাব পড়েছে গণপরিবহন ও ভোগ্যপণ্যের বাজারে। রাজধানীর গণপরিবহনে কমেছে যাত্রী, তবে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে দেখা গেছে ভিড়। সুপার শপগুলোতে বেশি পরিমাণে নিত্যপণ্য কিনেছেন অনেকেই। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে আতঙ্ক। সংক্রমণ এড়াতে 31 মার্চ পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি না করার। এমন পরিস্থিতিতে রাজধানীর গণপরিবহনে যাত্রী কমলেও ঢাকা ছেড়েছেন অনেকে। রাস্তা যাচ্ছে নাই, গাড়ি ঘোড়া বেশি, যাত্রী তো করতে পারেই না। আমাদের প্রতিটা গাড়ি এখন ফুল যাচ্ছে, যেহেতু করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হয়ে গেছে। এই কারণে তুলনামূলকভাবে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ি যাওয়ার যে শিক্ষার্থীদের সংখ্যাটাই বেশি। এদিকে সুপার শপগুলোতে দেখা গেছে চাল, ডাল, তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্য বেশি পরিমাণে কেনার প্রবণতা। অভিযোগ আছে এই সুযোগে নেওয়া হচ্ছে বাড়তি দাম। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মান কমেছে, এখন হিরিক ফ্যামিলির চাপ। দোকানপাটে যোগানটা কমে যাবে, পাবো না, সেই জন্যই কেনা। কালকে আমি শুনলাম আমার আত্মীয় স্বজন সবাই বেশি বেশি করে সব কিছু কিনে রাখছে, তা আমিও সেই জন্যই এসেছি। পণ্য আতঙ্কের কারণে যদি ক্রাইসিসের কথা বলেন, সেরকম আসলে ক্রাইসিস এখানে নেই, তবে স্টক আউটের কিছু থাকে, যেহেতু ফ্লোটা কিছুটা কাস্টমারের ফ্লো বেড়েছে, সেলটাকে সামান্য কিছু বেড়েছে, স্টকে কিছু মাঝে ড্রপডাউন হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংকট হবে না, নিত্যপণ্যের মজুদ আছে পর্যাপ্ত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, আমদানিতে করোনার প্রভাব পড়েনি। তাই আতঙ্কিত হয়ে খাদ্য মজুত না করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর করোনাকে পুঁজি করে ব্যবসায়ীরা ফায়দা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার সচিবালয়ে এসব কথা জানান তারা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্কিত হচ্ছে মানুষ। খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় বাড়তি পণ্য কিনছেন অনেকেই। ফলে রাজধানী খুচরা বাজার, দোকান ও সুপার শপে ভিড় বেড়েছে। আমার মনে হয় অবশ্যই পরিমিত কেনা উচিত এবং দাম খুব বেশি বাড়ে না, তবে চালে আর মনে হয় 2-3 টাকা করে কেজি প্রতি বেড়েছে। বাজারে সব ধরনের মালই আছে, কোনো মালের নাই, ছট নাই। তেল কন, লবণ কন, দুধ কন, সব ডাল চাল সবই পরিমাণে বেশি আছে। এই অবস্থায় নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও দাম নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, করোনা ভাইরাসের কারণে পণ্য আমদানি কমেনি, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। মানুষের কেনার টেন্ডেন্সিটা করে বেড়ে গেছে। সবাই মনে করে 7 দিনের বাজার একসাথে করে রাখি, 15 দিনের বাজার হয়তো সব বন্ধ হয়ে যাবে, সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এই খবরটা পৌঁছানো দরকার যে বাজারে কোনো জিনিসের আমাদের সাপ্লাইয়ের কোনো কম নেই। আমাদের নিজেদের প্রোডাকশন আছে, সব আছে, তাদের যথেষ্ট সাপ্লাই রয়েছে এবং এই করোনার কারণে যে কোথাও ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, বরঞ্চ এইসব আইটেমগুলো বেড়েছে। এদিকে কোনো ব্যবসায়ী করোনার সুযোগ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, দেশের পর্যাপ্ত চালের মজুত রয়েছে, তারপরও বাজার তদারকি করা হবে। মিল মালিকেরা যাতে এটাকে পুঁজি করে কোনো বাড়তি সুবিধা না নেয় এবং চাউলের দাম যেন না বাড়ায়, এবং বাড়ালে আমরা আমাদের যে মনিটরিং টিম আছে আমরা আরও এটা ডবল মনিটরিং করব, এবং সেই রকম যদি এটা করতে যায় তাহলে আমরা তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। পর্যাপ্ত মজুদের পাশাপাশি মুজিব বর্ষে আলাদা পণ্য নিয়ে টিসিবি মাঠে আছে বলেও জানান মন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ নিয়ে আরও জানাতে এবার গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। যাচ্ছি তার কাছে। প্রসূন, গোপালগঞ্জে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কি অবস্থা? কতজন রয়েছেন কোয়ারেন্টাইনে? আর যাদেরকে নির্দেশনা দেয়া হচ্ছে তারা কি নির্দেশনা মানছেন? হয়েছে তো গোপালগঞ্জে বিদেশ থেকে আগত অনেক প্রবাসী ছিল,
গোপালগঞ্জে এসেছেন তারা। সিভিল আমার সঙ্গে কথা হয়েছে সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ নিয়াজ আহমেদের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা অনেক সময় বিভ্রান্তির শিকার হচ্ছে, তাদের মানছেন না। এই কারণে গতকাল রাতে কাশিয়ানী উপজেলায় 2 জন বিদেশ ফেরত দের জরিমানা করা হয়েছে, একজনকে 20,000 টাকা, একজনকে 5,000 টাকা। এরা বিদেশ থেকে এসে এলাকা ঘোরাফেরা করছিল, পরিবারের সঙ্গে থাকছিল এবং এদের আলাদা থাকার জন্য পরামর্শ দিলেও এরা এই অনুরোধ বা নির্দেশ মানেননি বিধায় তাদেরকে ডেকে দিয়ে পুলিশ এবং তাদেরকে 25,000 টাকা জরিমানা করেছে। এই পর্যন্ত গোপালগঞ্জে 71 জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও বিদেশ থেকে ফেরত এর সংখ্যা 3 গুণ হবে বলে জানিয়েছে সিভিল সার্জন মোহাম্মদ নিয়াজ আহমেদ। এ বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খানের সঙ্গে। তিনি বলেছেন, আমরা এখন থেকে কঠোর অবস্থানে হচ্ছি। গতকালের ফল পেয়েছেন আপনারা। গতকাল 2 জনকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি। প্রতিটি থানায় তারা নির্দেশ দিয়েছে বিদেশ থেকে যারা আসবে তাদের তালিকা তৈরি করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ গোপালগঞ্জের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। করোনা ভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে, সরকারও মনিটরিং করছে সবকিছু। এ বিষয়ে আরও জানাতে এবার ঢাকার বাইরে বগুড়া ও সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সরকার যদিও বলছে পণ্য সরবরাহের ঘাটতি হবে না, তবুও পণ্য মজুত করার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? আমি একটু আগে বগুড়া শহরের সবচেয়ে যে বড় বাজার ফতেয়ালি, সেখানে এসে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথেই কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছে যে আসলে কোনো কিছুরই ঘাটতি এখন পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরও ক্রেতাদের যে চাপ সে কারণেই কোনো ক্ষেত্রে তারা মনে করছেন যে বেশ কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। বেশ করে আমদানি করা পণ্য, মশলার ক্ষেত্রে বলছে, আদা, রসুন, পেঁয়াজের ক্ষেত্রে যেগুলোর দাম বলা যায় যে বেশ অস্বাভাবিক হারে বেড়েছে, কিন্তু এগুলোর কোনো সরবরাহে ঘাটতি আছে এমন কথা বিক্রেতারা বলছে না। যেমন আদার কথা যেটি বলছেন যে তারা 7 দিনের ব্যবধানে প্রায় প্রতি কেজিতে 150 টাকার মতো বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি যা রয়েছে কোথাও ঘাটতির খবর তারা পান নেই। পেঁয়াজের ক্ষেত্রেও দাম বেড়েছে, একইভাবে রসুনের ক্ষেত্রেও বেড়েছে, কিন্তু দেশীয় সবজি যেগুলো, যেমন বেগুনের কথা বলছি, বেগুনের দাম বেশ খানিকটা কমেছে, এখন 12-13 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর একটু আগে একজন বিক্রেতা আমাকে বলেছেন যে লাল শাক বিক্রি করার জন্য বিক্রেতা 3 টাকা পর্যন্ত তার কাছে দর চেয়েছে, যে প্রতি কেজি 3 টাকা করে তিনি বিক্রি করতে চান, 5 টাকা করে বিক্রি করতে চান, কিন্তু নেয়ার মতো ক্রেতা পাচ্ছেন না। যে কারণে সবজির বাজার এখন স্থিতিশীল রয়েছে। তবে বিপরীত চিত্র আমি দেখতে পেয়েছি বিশেষ করে চালের বাজারে। চালের বগুড়ায় পর্যাপ্ত মজুত রয়েছে। বড় বড় যেসব চালকল রয়েছে আমি তাদের কয়েকটির খোঁজ খবর নিয়ে দেখেছি যে মজুতের যে পরিমাণ সেগুলো অনেক বেশি, কিন্তু তারপরে বগুড়ার চালের বাজারে প্রায় 2 থেকে 3 টাকা, কোনোটি একটু ভালো মানের চাল সেগুলোর দাম আরও কিছুটা বেড়েছে। তবে গড়ে প্রত্যেকটা চালই বেড়েছে 1.5 থেকে 1.5 টাকা করে কেজি। এটি আমাকে বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছে। এর কারণ হিসেবে তারা আমাদেরকে কিছু জানাতে পারেনি। তবে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য করোনা পরিস্থিতি, বাজার পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে সকাল 10টায় জেলা প্রশাসনের কার্যালয়ে একটি বৈঠকের কথা রয়েছে, যেখানে ব্যবসায়ীরা থাকবেন এবং সেই সাথে যারা বাজার মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন তারাও থাকবেন। তবে এখন পর্যন্ত বগুড়ার বাজার স্থিতিশীলই বলছেন বিক্রেতা। তবে ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা বেড়েছে সব পণ্যেই। বাজার পরিস্থিতির ঢাকার বাইরের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে অভিভাবকরা বলছেন বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ। বোর্ড বলছে 1 সপ্তাহ পর পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে এরই মধ্যে 31 মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন এখনও অপরিবর্তিত রয়েছে। এতে অংশ নেবে প্রায় 13 লাখ পরীক্ষার্থী। এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন করোনা ভাইরাসের এখন যে অবস্থা তাতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় পরীক্ষার সময়সীমা পেছানোর দাবি তাদের। আমাদের পরীক্ষাটা পেছানো
দরকার। দুশ্চিন্তার মধ্যে আছি পরীক্ষা হবে কিনা। আমরা এহেন মুহূর্তে খুব উদ্বিগ্ন অবস্থায় আছি এবং আমাদের দাবি থাকবে সারা দেশের অভিভাবকদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক। এদিকে বোর্ড বলছে আগামী এক সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, এরপর পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা পর্যবেক্ষণে রাখছি, দেখি যে অবস্থা কি দাঁড়ায়, এর উপর ভিত্তি করে পরীক্ষা আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি আরও দীর্ঘায়িত হয় তখন আমাদেরকেও চিন্তা করতে হবে যে পরীক্ষার বিষয়টিও চিন্তা করতে হবে। পরীক্ষার সব প্রস্তুতি শেষ করা হয়েছে, তবে সময় পরিবর্তন করা হলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বোর্ড। পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তারা এখন বাড়িতে বসে পড়বে, প্রস্তুতি নেবে, কারণ এখন তো এক ধরনের বলাই আছে আমাদের যে সকল শিক্ষার্থী যেন তার বাড়িতে থাকে। প্রশ্ন ফাঁস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বোর্ড। এখন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময়। বোর্ড বলছে করোনা ঠেকাতে সবাইকে একসাথে না ডেকে পরীক্ষার্থীদের ভাগ করে দিয়ে ধাপে ধাপে প্রবেশপত্র দেওয়ার নির্দেশ কলেজগুলোকে দেওয়া হয়েছে। সেই সাথে এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কেউ কোচিং বাণিজ্য না চালাতে পারে সেটিও কঠোর নজরদারির মধ্যে রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে এছাড়াও যা দেখবেন: ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই নিহত, এখনো আটক হয়নি কেউ। নির্বাচন পেছানোর দাবি উঠেছে। ভোটের কারণে সামনে আরও বিপদ আসতে পারে বলে মনে করছেন ভোটার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত আরও পরে নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রচারণা সহ ভোটের নানা কাজে জনসমাগমে ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য স্বাস্থ্য বিভাগের। গেল 14 মার্চ সংবাদ সম্মেলনে করোনার কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন এখনই পেছানোর সময় আসেনি বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন বন্ধ করার কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আসে নাই। এরপর কয়েকদিনে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে আরও। সারা দেশের মতো চট্টগ্রামেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার থেকে জনসমাগম নিষিদ্ধ পতেঙ্গা সমুদ্র সৈকতে। ইতোমধ্যে চট্টগ্রামে 91 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ভোট নিয়ে ভীতি দেখা দিয়েছে সাধারণের মধ্যে। মানুষ ভোট দেবে কিনা দেবে না জীবনের নিশ্চয়তা তো আসল, ওটা নিয়ে মানুষের বড় টেনশন আছে। কেন্দ্রের মধ্যে অনেকগুলো মানুষ থাকবে, তারপর তাইলে তো একজনের সাথে আরেকজন হয়ে গেলে তো এটা সরানোর সম্ভাবনা অনেক বেশি। এবার সব কেন্দ্রেই ভোট নেওয়া হবে ইভিএমে। একই মেশিন অনেকের ব্যবহারে ভাইরাস সংক্রমণের আশঙ্কা আছে। জনজীবনের জন্য এটা হুমকি বলছেন নাগরিক সমাজ। যেখানে স্কুল কলেজ বন্ধ, অন্যান্য অফিস ছুটি দেওয়ার প্রশ্ন আসছে, সেই জায়গায় নির্বাচনে দুইটি বিষয়, একটা গণসংযোগ চলছে আর একটি নির্বাচনের দিন প্রচুর জনসমাগম হবে এবং যে ইভিএমে যে ভোট দেবে একই বাটন সবাই টিপবে, তাহলে হ্যান্ডশেক করতে নিষেধ করলে একই বাটন টিপবে। অস্বস্তি বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগের পরামর্শ। করোনা সচেতনতায় নানা উদ্যোগের পাশাপাশি জনসমাগম এড়িয়েই ভোট আয়োজন করা উচিত বলে মনে করে তারা। অবশ্যই আমরা নির্বাচন আমরা আনন্দমুখর পরিবেশে করব, তবে আমার যেটি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে, স্বাস্থ্য প্রশাসক হিসাবে আমার পরামর্শ হচ্ছে আমরা যেই জনসমাগমগুলো আছে এগুলো আমরা সেফ ডিস্টেন্সে করব। আমরা অত্যন্ত কম সংখ্যক লোক নিয়ে আমরা করব। অন্যদিকে প্রার্থীরা মুখে ভিড় এড়িয়ে চলার কথা বললেও বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং করোনা পরিস্থিতির বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, নির্বাচনের প্রচারণার বিষয়ে কেমন দেখছেন সেটি জানাবেন, আর করোনা সতর্কতায় নির্বাচন পেছানোর যে কথা উঠেছে এ বিষয়ে প্রার্থীদের বক্তব্য কি? প্রথমত করোনা সতর্কতায় যদি প্রার্থীদের মতামতের কথা বলি, উভয় দলের প্রার্থী, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, গতকালকে আমরা যেটি কথা বলেছিলাম, তারা উভয় দলের প্রার্থী আসলে বলছে এক ধরনের যে যদি এই জনসমাগম এড়িয়ে চলা বা সবকিছু মিলিয়ে একটি দেশে যে এখন একটি করোনা নিয়ে একটা আতঙ্কিত অবস্থা চলছে, এর মধ্যে যদি নির্বাচন সুযোগ থাকে, নির্বাচন কমিশন যদি নির্বাচন পিছিয়ে দেয় তাহলে তাদের কোনো আপত্তি নেই, তারা সেটিকে সুবিধাজনকই মনে করছেন। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে প্রচারণা, অর্থাৎ শুরু থেকেই কিন্তু স্বাস্থ্য বিভাগ এবং আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছিল বারবার যে জনসমাগম এড়িয়ে এই সমস্ত প্রচারণা চালানো, কিন্তু বাস্তবতার চিত্র আমরা
অনেকটাই আলাদা দেখেছি। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত প্রার্থীরাও যদিও বলছে যে তারা করোনার বিষয়ে সচেতন রয়েছেন, কিন্তু মূলত তারা যে খুব বেশি জনসমাগম এড়িয়ে তাদের কার্যক্রম বা এই সমস্ত কাজকর্ম করেছেন সেটি বলা যায় না। গতকালকে রাত্রে আরেকটি নতুন নির্দেশনা নির্বাচন কমিশন চট্টগ্রাম আঞ্চলিক অফিস থেকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা একেবারে স্পষ্ট করে বলেছেন যে করোনা ভাইরাসের এই সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য প্রার্থীদেরকে 4 থেকে 5 জনের বেশি মানুষ নিয়ে আসলে প্রচারণা চালানো যাবে না। কিন্তু বাস্তবে মাঠে এটি আসলে কতটা প্রার্থীরা মেনে চলেন সেটি এখন দেখার বিষয়। কারণ আজকে এখনো সকালে 10টার পরে প্রার্থীরা বিএনপি দলীয় প্রার্থী তিনি প্রচারণা শুরু করবেন, এছাড়া বিকেল 2টার পরে আওয়ামী লীগের প্রার্থী প্রচারণা শুরু করবেন। তখন আমরা আসলে বুঝতে পারবো যে তারা আসলে নির্বাচন কমিশনের এই মতামত বা নির্দেশনা মেনে চলছেন কিনা। আরেকটি বিষয় এখানে যে মূলত প্রার্থীরা চেষ্টা করলেও যে এই বিষয়গুলো মেনে চলা সম্ভব সেটিও না। কারণ এখানে অনেক দলীয় নেতাকর্মী রয়েছেন যাদেরকে আসলে এই সমস্ত ভিড়ভাট্টা এড়িয়ে তাদের এই প্রচারণা চালানোর কাজে যে এক ধরনের নিয়ন্ত্রণ করা সেটি প্রার্থীর পক্ষে সম্ভব না। কারণ যে এলাকায় যান সেই এলাকায় অনেক নেতাকর্মী যুক্ত হচ্ছেন, বিশেষ করে মেয়র প্রার্থীদের সাথে। তারা মানে এদেরকে আসলে ওই মুহূর্তে নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন বলেই আমরা দেখেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। করোনা ভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে, সরকারও মনিটরিং করছে এসব বিষয় নিয়ে। এ বিষয়ে আরও জানাতে এবার সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটের বাজার পরিস্থিতির অবস্থা জানাবেন, আর পণ্য মজুতের বিষয়ে কি বলছেন তারা? মনিটরিং কি করা হচ্ছে? আসলে করোনা ভাইরাস নিয়ে দেশব্যাপী যে আতঙ্ক সেটা কিন্তু সিলেটেও আছে, এবং যে বাজার পরিস্থিতির কথা আপনি বলছিলেন, গত 3 দিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে হঠাৎ করে ভোগ্যপণ্যের বাজারে আসলে ক্রেতাদের ভিড় একটু বেশি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু নিত্যপণ্যের দাম ইতিমধ্যে কিন্তু বেড়ে গেছে। আপনাকে যদি বলি যে চালের দাম কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রতি বস্তায় 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গেছে, এবং খুচরা বাজারে প্রতি কেজি চাল 5 থেকে 6 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4 টাকা এরকমভাবে বেড়েছে। এর বাইরে কিন্তু আমদানিকৃত যে পণ্যগুলো, এই পণ্যগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, এই পণ্যগুলোর দাম বেশি বেড়েছে। আমরা যেটা দোকানিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে বাজারের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু তারপরও হঠাৎ করে মানুষের চাপ বেড়ে যাওয়ার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই পণ্যগুলোর দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তারা যেটা বলছেন যে ক্রেতারা হঠাৎ করে, যেখানে প্রতিদিন ক্রেতারা আগে কম করে পণ্য কিনতে নেয়, হঠাৎ করে তারা বস্তা বস্তা পণ্য কেনার আগ্রহ প্রকাশ করছেন। সেক্ষেত্রেও কিন্তু একটা কৃত্রিম যে সংকট সেটাও কিন্তু তৈরি হচ্ছে বাজারে। তো বাজার মনিটরিংয়ের কথা যেটা আপনি বলছিলেন যে গত 3 দিন ধরে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলেছেন আজকে থেকেই তাদের বাজার মনিটরিংয়ের জন্য একটি টিম মাঠে কাজ করবে এবং তারা সেই বিষয়গুলো তদারকি করবে। তো ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন পর্যন্ত যে পণ্য মজুদ আছে সব এই পণ্যগুলো মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা দিতে পারছেন। তবে ভবিষ্যতে যদি বাজারে পণ্যের চাহিদা আরও বেড়ে যায় এবং সরবরাহ কমে যায় তাহলে হয়তো ঘাটতি দেখা দিতে পারে। করোনা ভাইরাস পরিস্থিতির ফলে নিত্যপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে যে অবস্থা সেটা জানাচ্ছিলেন সিলেট থেকে আমাদের সহকর্মী মঞ্জুর আহমেদ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ঢাকা 10 আসনের উপনির্বাচন পেছানোর বিপক্ষে আওয়ামী লীগ ও বিএনপি। দুই প্রার্থী বলছেন প্রচার শেষ হওয়ায় বড় জনসমাগমের আর সুযোগ নেই, আর সে কারণেই শনিবারই ভোটের পক্ষে তারা। ঢাকা 10 আসনের উপনির্বাচনের ভোট শনিবার। করোনার কারণে প্রচারের শেষ দিনেও কম ছিল লোক সমাগম। তারপরও ভোট পেছানোর বিপক্ষে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যানজট, জলজট সমস্যার সমাধান সহ 18 দফা প্রতিশ্রুতি তুলে ধরেন নৌকার প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। আর দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান জানান, করোনার প্রভাব ভোটে পড়বে না। যেহেতু সকল সাবধানতা অবলম্বন করেই আমরা এগোচ্ছি, আমাদের মনে হয় যে এই মাঝের এই 2টি দিনের কারণে এই নির্বাচনটি স্থগিত না করবার বিষয়টাই বুদ্ধিমানের কাজ হবে।
করোনার কারণে ভোট পেছানোর বিপক্ষে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমও। তার দাবি, নির্বাচনের প্রচার শেষ হওয়ায় এখন আর বড় জনসমাগমের সুযোগ নেই। করোনার যে প্রাদুর্ভাব আছে, মানুষ সতর্ক আছে, কিন্তু এখনো ঘরমুখী হয় নাই, অর্থাৎ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করছি না। বিস্তৃতির যে মাত্রায় আছে তাতে নির্বাচন পিছনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। পরে ধানমন্ডির জিগাতলা ও সাত মসজিদ রোডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী। তবে করোনার কারণে আওয়ামী লীগ প্রার্থী প্রচারে নামেননি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রির অভিযোগে গাজীপুরে 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে টঙ্গী থেকে তাদের আটক করা হয়। রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুর সহ আরও বিভিন্ন এলাকার হাসপাতালের ব্যবহৃত ও ফেলে দেয়া মাস্ক ধুয়ে মুছে আয়রন করে বিক্রি করছিল একটি চক্র। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে জানায়। পুলিশ টঙ্গী থেকে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনায় 2 জন আটক হলেও মূল হোতাকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, নাসির নামের এক ব্যক্তি গত 1 মাস যাবৎ বিভিন্ন হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছে। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 8,961 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত 2,19,000-এর বেশি। ইতালিতে একদিনের মৃত্যু হয়েছে 475 জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 3,000। এছাড়াও ইরানে 147, স্পেনে 105 ও ফ্রান্সে 89 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে 41 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 150 জন। 50টি রাজ্যে আক্রান্ত 9,261। দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত বন্ধ করতে একমত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো। এদিকে অভিবাসীদের ঢল রুখতে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রথমবারের মতো ভাইরাসে আক্রান্ত হয়েছে মার্কিন কংগ্রেসের 2 জন সদস্য। এদিকে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে এয়ার কানাডা। এছাড়াও মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার 2 বিমান প্রতিষ্ঠান কোয়ান্টাস এবং জেস্টার। করোনা ভাইরাস বাতাসে 3 ঘন্টা আর কোনো কিছুর ওপর 2 থেকে 3 দিন টিকে থাকতে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়। এতে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ NIAID এর একদল চিকিৎসক। ভাইরাস নকল করে আক্রান্ত ব্যক্তির কফ ও স্পর্শ করা জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন তারা। গবেষণার জন্য তারা এমন ডিভাইস ব্যবহার করেছেন যা কাশি বা হাঁচিতে তৈরি মাইক্রোস্কোপিক ফোঁটাগুলো নকল করতে পারে। গবেষণায় দেখা গেছে, যখন কেউ কাশি বা হাঁচি দেয় তখন তাদের কফের মাধ্যমে ভাইরাস বের হয় ও তা কার্যকরভাবে ছড়িয়ে পড়ে। এ সময় বাতাসে কমপক্ষে 3 ঘন্টা টিকে থাকতে পারে এই ভাইরাস। প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে 3 দিন পরেও ভাইরাসটিকে কার্যকর অবস্থায় পাওয়া গেছে। তবে কার্ডবোর্ডে 24 ঘন্টা পরে ভাইরাসটিকে কার্যকর পাওয়া যায়নি। তামার উপর এই ভাইরাস নিষ্ক্রিয় হতে সময় লেগেছে 4 ঘন্টা। করোনার প্রভাবে অতিথি সংকটে দেশের নামি দামি হোটেলগুলো। এরই মধ্যে 75% ব্যবসা কমে এসেছে। ছুটিতে পাঠানো হয়েছে 40 ভাগ কর্মচারীকে। লোকসান কমাতে কর অব্যাহতি সহ নানা প্রণোদনা দেওয়ার দাবি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াবের। করোনার প্রভাবে কমেছে পর্যটক, ফাঁকা হোটেলের লবি ও বেশিরভাগ কক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অতিথি আসা বন্ধের পাশাপাশি প্রতিদিনই বাতিল হচ্ছে সভা সেমিনারের বুকিং। খরচ কমাতে বাধ্যতামূলক ছুটি দেয়া হচ্ছে কর্মচারীদের। আমাদের অকুপেন্সি এখন নেমে গেছে 20-25 রুমে। ইনকাম কমে গেছে 2/3। যদি এটা একটা পিরিয়ড কন্টিনিউ করে তারপরে রিট্রেন্সমেন্ট করতে হবে, এমপ্লয়ি লেইড অফ করতে হবে। এমন পরিস্থিতি দীর্ঘ হলে পর্যটন খাতের 30 ভাগ কর্মী হারাতে পারেন চাকরি। সামাল দিতে বিশেষ প্রণোদনার দাবি তাদের। সরকারের কাছে ফরিয়াদ জানাচ্ছি, সরকার যাতে আমাদের এই ক্ষতিগুলো একটু পুষিয়ে দেয়। সরকার তো সরাসরি টাকা দিয়ে ক্ষতি পুষিয়ে দিতে পারবে না, যে লজিস্টিক সাপোর্ট স্কোপগুলো তৈরি করে দেয়। পর্যটন সেক্টরে প্রায় 33 কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে কাজ করেন এবং প্রতি 7 জনের একজন কিন্তু টুরিস্ট। আমরা যে পরিসংখ্যান মোটামুটি আন্দাজ করতে পারছি, ফোরকাস্টিং করতে পারছি যে আগামী এটার বড় ধরনের একটা ইম্প্যাক্ট হবে বাংলাদেশে। করোনা সংকট কেটে যাওয়ার পর সহজ সুবিধায় ভিসা দেয়া, বিমানবন্দরে বিধিনিষেধ সহজ করা এবং ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছে পর্যটন খাত সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাস চাপায় কাফরুল থানার ASI জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে ঘটে এ ঘটনা।
অভিযুক্ত বাসটি জব্দ করা গেলেও এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর আগারগাঁও ৯ নম্বর রোডে টহল দিচ্ছিলেন কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর আলম। এ সময় ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করেন তিনি। এক পর্যায়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের বাসের চাপায় আহত হন জাহাঙ্গীর। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এএসআই জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলিফ পরিবহনের বাসটি পুলিশ জব্দ করেছে, তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। ছিনতাইকারী এবং দুর্ঘটনায় দায়ীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আমরা যথানিয়মে যে আইনগত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা চলছে। তার পোস্টমর্টেম হবে, এটা নিয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। আলিফ পরিবহনের গাড়ি আটক আছে, ড্রাইভারের নাম ঠিকানা আমরা যাচাই বাছাই করছি করে এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। রাজধানীতে ছিনতাই কমানোর পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় ছিনতাই প্রতিরোধ টিম করে থাকি এবং এই টিমগুলো সাধারণত মোটরসাইকেলে কাজ করে দ্রুততম সময়ে ছিনতাইকারীদের ধরার জন্যই মূলত তাদেরকে নিয়োজিত করা। নিহত এএসআই জাহাঙ্গীর আলমের বাড়ি পাবনার সাথিয়ায়। তার পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত আনোয়ার জাহেদ তানভীর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরীর অনুসারী। এ ঘটনায় ওই ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ইসমাইলের সমর্থকদের দায়ী করা হচ্ছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, বুধবার রাত 11:30টার দিকে মোর্শেদ আক্তার চৌধুরীর বাসার সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন তানভীর। ইসমাইলের সমর্থকদের সঙ্গে তানভীর সহ কয়েকজনের পোস্টার লাগানো আর ছেঁড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে এ হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। 1971 সালে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয় গাজীপুরে 19 মার্চ। যুদ্ধে 4 জন শহীদ হন। পাকিস্তানি হানাদারদের গুলিতে পঙ্গু হন আরও অনেকে। এরই ধারাবাহিকতায় সারা দেশে স্লোগান ওঠে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দিনটিকে জাতীয়ভাবে পালন ও প্রতিরোধের ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাজীপুরে জয়দেবপুরে ছিল পাকিস্তানি বাহিনীর ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ৭১-এর ১৯ মার্চ ব্রিগেডিয়ার জাহানজেব এক কোম্পানির সৈন্য নিয়ে আসেন বাঙালি সৈনিকদের নিরস্ত করতে। তা বুঝতে পেরে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি সৈনিক ও মুক্তিকামী জনতা। এ সময় হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন নিয়ামত আলী, মনু খলিফা, হুরমত আলী ও কানুমিয়া। আমরা বিরাইতেছে আমি যাইনি, হেরা আমাকে বাঙালি মেয়ে খেয়ে দেবো, আমরা কি করবো, বই থাকুন যাইতাম না। আমি বাবা যাইও না, তোমার বহু লাগবে, পলাই গেছে সকালে। এতদিনও দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন না করায় ক্ষোভ জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধে অংশ নেওয়া যোদ্ধারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে। বঙ্গবন্ধু জানতে পেরেছিলেন যে জয়দেবপুরের বেঙ্গল রেজিমেন্টকে ডিজার্ভ করা হবে, সেজন্য তিনি 19 মার্চের আগেই আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা বাধা দিই। এই 19 মার্চকে যেন জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। জাতীয়ভাবে এই দিবস পালনের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে পাই নাই, তা আমাদের চেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের স্মরণে চান্দনা চৌরাস্তায় নির্মাণ করা হয় স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংখ্যায় এএফসি কাপের ম্যাচও স্থগিত হয়েছে, কিন্তু নির্ধারিত অক্টোবর-নভেম্বরে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চায় আইসিসি। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও পেছাবে না টোকিও অলিম্পিক। প্রতিকূল পরিস্থিতিতে আইওসির সিদ্ধান্ত বিপদে ফেলতে পারে অ্যাথলিটদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়েছিল 10 মার্চ। তবে পরদিন মাঠে গড়ায় এএফসি কাপের 9টি ম্যাচ। বসুন্ধরা কিংসের কাছে লজ্জার হারের পর টিসি স্পোর্টস ভুগছে অন্য সমস্যায়। 12 মার্চ ঢাকা ছাড়লেও এখনও মালদ্বীপে পৌঁছাতে পারেনি দল। কলম্বোতে 2 সপ্তাহ থেকে ফিরতে হবে দেশে।
এএফসি কাপে দ্বিতীয় পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল 14 এপ্রিল। করোনা আতঙ্কে এক দেশ থেকে আরেক দেশে খেলা এখন অসম্ভব, তাই দেরিতে হলেও এএফসি কাপও স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। পরিস্থিতি বুঝেই ঠিক করা হবে নতুন সূচি। ক্রিকেটের সব দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত হয়েছে, বন্ধ আছে ঘরোয়া লীগ। অক্টোবর নভেম্বরে টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে। আইসিসি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের অভিভাবক সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ে হবে টি-20-র বিশ্ব আসর। করোনা ঝুঁকিতে অবশ্য পেছাবে না টোকিও অলিম্পিক, তবে পরিস্থিতির অবনতি হলে ভিন্ন কথা। আপাতত প্রতিকূলতার মাঝেও শুরু সব আনুষ্ঠানিকতা সারতে বেগ পেতে হচ্ছে। তারপরও গেমস নির্ধারিত সময়ে করতে বদ্ধপরিকর জাপান সরকার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও একই সুরে কথা বলছে। সতর্ক অবস্থানে থেকে প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের, কিন্তু অ্যাথলিটদের মত আইওসির এই সিদ্ধান্ত তাদের বিপদে ফেলে দিচ্ছে। মের 6 তারিখ পর্যন্ত 15টি টেস্ট ইভেন্ট করার কথা আয়োজকদের। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড কাপ বাতিল হয়ে গেছে, বাকিগুলোও আছে শঙ্কার মুখে। হলে করোনা আতঙ্কে ব্যস্ততা নেই মিরপুর হোম অফ ক্রিকেটে। ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করছেন মুস্তাফিজ ও মিরাজ। জরুরি অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন দুই টাইগার তারকা। খেলা বন্ধ থাকলেও ব্যক্তিগত উদ্যোগে ফিটনেস নিয়ে কাজ করছেন মুস্তাফিজ। করোনায় স্থবির হয়ে গেছে সারা বিশ্ব, থমকে গেছে ক্রীড়াঙ্গনও। 31 মার্চ পর্যন্ত ঘরোয়া সব খেলাধুলা স্থগিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে তাই খেলা বন্ধ করতে হয়েছে বিসিবিকে। সূচি অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় রাউন্ড, কিন্তু খেলা না থাকায় ফাঁকা হোম অফ ক্রিকেট। বিসিবি কার্যালয়, একাডেমি সবখানেই শূন্যতা। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা গেছে সাবধানতা। ব্যক্তিগত কাজে যেসব ক্রিকেটার বিসিবিতে আসছেন তারা সতর্ক নিজেদের নিয়ে। হাত টাটগুলা ঠিক মতো ধোয়া, একটু বাইরে একটু কম বাইরে হওয়া, এই আর কি। আর বিশেষ করে সবচেয়ে ভালো আপনার হাত মুখ যারা কম ধোয় তার 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার মনে হয় খুব ভালো। 5 বার হাত মুখ ধোয়া হচ্ছে, এটা খুব ভালো। সবাই যদি একটু সচেতনভাবে আমরা টেক কেয়ার করি নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিকে, আশেপাশে মানুষদেরকে, হয়তো তাহলে এটা বেশি দূর আগাবে না। বাট তারপরও এটা আমরা যদি নিজেদেরকে অবহেলা করি বা আমরা সচেতন না থাকি, তাহলে জিনিসটা দেখা যাক ছড়িয়ে পড়লে আমাদের জন্য অনেক কষ্ট হবে। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকলেও ফিটনেস ধরে রাখা জরুরি। সামনে আছে আন্তর্জাতিক ব্যস্ততা। এই সময় ব্যক্তিগত উদ্যোগে ফিটনেসে মনোযোগী হচ্ছেন ক্রিকেটাররা। মাঠে আসতেছি, সবাই একটু আতঙ্কের ভিতরে আছে। একটা মানুষের সাথে দেখা হলে তো আমাদের স্বাভাবিক আচরণ যেটা হ্যান্ডশেক করা, জড়িয়ে ধরা, হয়তো এই জিনিসটা এখন হচ্ছে না, কম হচ্ছে। বাট তারপরে তো আমরা বাঙালি, আবেগের জায়গায় ওইরকম আমরা জড়িয়ে ধরি, ঠিকই হাত হ্যান্ডশেক করি। চেষ্টা করবো যে নিজে নিজে কীভাবে কিছু কাজ করা যায় কিনা। এখন তো বোলিং তো করা সম্ভব না, এখন রানিং কিংবা যে কিছু ব্যান ওর কাছে ওইগুলো চেষ্টা করবো, ওইগুলো করা। খেলা নেই, করোনা সতর্কতায় ঢাকা ছেড়ে কিছুদিন গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন মুস্তাফিজ, মিরাজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের কারণে স্থবির ক্রীড়াঙ্গন। তবে এরই মধ্যে এপ্রিলে নির্বাচন নিয়ে পুরনো অবস্থানে বাফুফে। সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, শনিবার নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে আসতে পারে তফসিল ঘোষণার সিদ্ধান্ত। এদিকে 31শে মার্চ পর্যন্ত বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে নারী ফুটবলারদের। করোনা ভাইরাস বিশ্বের বহু দেশে মহামারীর রূপ নিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি অতটা খারাপ না হলেও করোনায় মৃত্যু তালিকায় ঠিকই নাম উঠে গেছে। পুরোপুরি অচল দেশের ক্রীড়াঙ্গন, অথচ নির্বাচন এপ্রিলেই করতে আগ্রহী বাফুফে। 20 এপ্রিল নির্বাচনকে সামনে রেখে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। শনিবার বসবে নির্বাচন কমিশনের প্রথম বৈঠক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন 140 জন কাউন্সিলর। তফসিলটা কীরকম হতে পারে সেইটা নিয়ে একটা খসড়া আলাপ আলোচনা করবে। অবশ্যই যেহেতু প্রথম মিটিং থাকবে শনিবার দিন, সেদিন এই যে তফসিল ঘোষণা করা হবে এমন না। তফসিল ঘোষণা করতে হয়তো বা তারা দ্বিতীয় বা তৃতীয় মিটিং পর্যন্ত বা অ্যাটলিস্ট 2টো মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে জনসমাগম এড়াতে খেলোয়াড়দের পাঠানো হচ্ছে নিজ নিজ পরিবারের কাছে। বুধবার নারী ফুটবল দলের খেলোয়াড়দের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাফুফে। আপাতত আমরা 31শে মার্চ পর্যন্ত দেখব, তারপর পরিস্থিতি অবজার্ভ করে দেন আমরা আবার প্রয়োজন বোধে ওদেরকে আবার যদি আরও বেশি সময় সেটা বর্ধিত করতে হয়, বেশি সময় বর্ধিত করব।
আমরা আসলে সকল কিছুই বেসিক্যালি হেলথ অ্যান্ড ওয়েলবিং ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। পরিস্থিতির অবনতি হলে বাফুফে নির্বাচন হওয়া নিয়ে এক ধরনের শঙ্কা থেকেই যাচ্ছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। মে মাসের শেষ সপ্তাহে শুরুর কথা থাকলেও ঝুঁকি এড়াতে আসর হবে সেপ্টেম্বরে। তবে 3 মাস পেছানোর পরও পছন্দের রোল্যান্ড গ্যারোসে অংশ নেবেন না রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। টেনিস বিশ্বের 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন। তবে করোনা ঝুঁকিতে পরিবর্তন হলো এর অবস্থান। প্রতিযোগিতা পেছানোর সিদ্ধান্ত হওয়ায় এবার ফ্রেঞ্চ ওপেন হয়ে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। 24 মে থেকে 7 জুন হওয়ার কথা ছিল এবারের আসর, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী অনেক ক্রীড়া আসরের মতো এই আসরও পেছানো হয়েছে। ফ্রেঞ্চ ওপেন শুরুর নতুন তারিখ 20 সেপ্টেম্বর। ইউএস ওপেন শেষ হবার 1 সপ্তাহ পরে শুরু হবে এই লড়াই। ক্লে কোর্টে লড়াই হবে, রাফায়েল নাদাল থাকবে না তা কি হয়? কিন্তু এবার তাই হতে যাচ্ছে। করোনা ঝুঁকিতে আসর পেছানোর পরও ঝুঁকিমুক্ত হতে পারছেন না নাদাল। বিশ্বব্যাপী কোভিড-19 যে ভয়াবহতা চালাচ্ছে তাতে সেপ্টেম্বরও খেলার জন্য নিরাপদ সময় হবে মনে করছেন না স্প্যানিশ তারকা। রেকর্ড 12 বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। এই ওপেনে ক্লে কোর্টের রাজার ধারে কাছেও নেই দুই প্রতিদ্বন্দ্বী জকোভিচ ও ফেডেরার। নাদাল না খেললে নিশ্চিতভাবে রং হারাবে রোল্যান্ড গ্যারোস। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।